আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম। আজকে আমরা অধ্যায় ৫ এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে আন্ত্রিক সমস্যা। আন্ত্রিক সমস্যা বলতে আসলে কি বোঝায়? পরিপাকতন্ত্রের কোনো অংশের অসুবিধার জন্য যদি আমাদের খাবার হজম না হয় বা আমাদের যদি অন্ত্রেই কোনো সমস্যা থাকে, সেটাই মূলত হচ্ছে কি আন্ত্রিক সমস্যা। তো আন্ত্রিক সমস্যা হলে আমরা কি আম রোগে পড়ি বা কি হচ্ছে গিয়ে আমাদের অবস্থার সম্মুখীন হতে হয়? যেমন অজীর্ণতা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, তারপরে হচ্ছে ডায়রিয়া, এই সবগুলোই কিন্তু আন্ত্রিক সমস্যার মধ্যে পড়ে। অর্থাৎ এই সবগুলোই কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের কোনো না কোনো কারণে, পরিপাকতন্ত্রের কোনো অসুবিধার জন্যই কিন্তু আমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হই। তো এখন হচ্ছে আন্ত্রিক সমস্যাগুলো একসাথে বোঝার জন্য আমি একটা ছক করেছি। সেই ছকের মধ্যে তোমার রোগ, কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ পাশাপাশি আছে, যাতে তোমরা এই ছকটা পড়লেই পুরো রোগগুলো সম্পর্কে একটা ওভারভিউ হয়ে যাবে। তোমাদের আর পুরাটা মানে যখন তোমাদের পরীক্ষার আগে একটু রিভিশন দেওয়ার প্রয়োজন হয়, তখন তোমরা কি করবে, একটু চোখে বুলাই নিলেই তখন তোমাদের আর পুরো বইটা পড়া লাগছে না। আচ্ছা, প্রথমত যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি অজীর্ণতা বা ডিসপেপসিয়া। অনেকে মনে করে হচ্ছে কি এটা গ্যাস্ট্রিক। আসলে গ্যাস্ট্রিক আর অজীর্ণতার মধ্যে পার্থক্য আছে। অজীর্ণতা মূলত বদহজম, বদহজম মানে হজম হচ্ছে না। হজম না হলে তোমরা যে সমস্যার সম্মুখীন হও, সেগুলোই কিন্তু অজীর্ণতা বা ডিসপেপসিয়ার মধ্যে পড়বে। কারণটা কি? যদি পাকস্থলীতে কোনো কারণে সংক্রমণ হয়, অথবা যদি অগ্ন্যাশয়ের কোনো রোগ থাকে বা বিষণ্ণতা, বা থাইরয়েডে যদি কোনো সমস্যা থাকে, থাইরয়েড বলতে আমাদের থাইরয়েড যে গ্রন্থির কথা মানে বলা হচ্ছে সেটা, এই থাইরয়েড গ্রন্থি যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অজীর্ণতার সম্মুখীন হতে পারো। তো অজীর্ণতা হলে আমরা কিভাবে বুঝবো যে আমার অজীর্ণতা হয়েছে? অজীর্ণতা মূলত হচ্ছে যখন পেটের উপরের দিকে ব্যথা মনে হবে, পেটের উপরের দিকে ব্যথা থাকবে, পেট অনেক সময় ফাঁপা মনে হবে অথবা ভরা মনে হবে, বুক জ্বালা পোড়া করবে, বমি ভাব হবে, বুকে ব্যথাও হতে পারে, টক ঢেকুর ওঠা। তো এই সব লক্ষণগুলো অজীর্ণতার মধ্যে পড়বে। কি তোমাদের কি এই লক্ষণগুলোর সাথে গ্যাস্ট্রিকের লক্ষণ মিল পাচ্ছ? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা সাধারণ ভাষায় এটাকে বলি গ্যাস্ট্রিক, কিন্তু আসলে এটা গ্যাস্ট্রিক না, এটা হচ্ছে বদহজমের মধ্যে পড়বে বা হচ্ছে অজীর্ণতার মধ্যে পড়বে। মানে তোমার খাবারটা হজম হচ্ছে না। কখন হয় এরকম? যখন তুমি হচ্ছে কি অনেকক্ষণ ধরে না খেয়ে আছো, তো তারপর যদি হঠাৎ করে এত বেশি খাবার খেয়ে ফেলো, তখন আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসৃত হয়, সেটা তখন আর ব্যালেন্স করতে পারে না, কারণ তুমি অতিরিক্ত খাবার খেয়ে ফেলেছো। তো এইটা করলে বদহজম হতে পারে। পানি যদি কম খাও তাও সেক্ষেত্রে বদহজম হতে পারে। তারপরে মনে করো বাইরের ভাজা পোড়া খাবার যদি বেশি খাওয়া হয়, তাহলেও কিন্তু বদহজম হতে পারে। অনেক কারণেই কিন্তু হয়। আর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যদি এরকম অবস্থা হয়, তার ডক্টরের পরামর্শ নিতে হবে। যদি ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, তাহলে ডক্টরের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে, এবং যদি অবস্থা সিরিয়াস হয়, তাহলে কিন্তু রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। প্রতিরোধ কি? যে কারণগুলোর জন্য তোমার অজীর্ণতা হচ্ছে, সেগুলো না করাই এটার প্রতিরোধ। তার মানে কি? অতিভোজন না করা, অনেকক্ষণ ধরে খালি পেটে না থাকা, তারপরে আস্তে আস্তে ভালোভাবে খাবারটাকে চিবিয়ে খাওয়া, তারপরে ধূমপান পরিহার করা, এগুলো হচ্ছে তোমার অজীর্ণতার মধ্যে পড়বে। এখানে একটু কারেকশন করে দেই, এই কারেকশনটা তোমাদের বইতে দেখবে দেয়া আছে। আস্তে আস্তে ভালোভাবে খাবারটাকে চিবিয়ে খাওয়া। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাশয়। আমাশয়টা কি? আমাশয় হচ্ছে গিয়ে কোনো প্রোটোজোয়া অথবা সিগেলা, যে সিগেলা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার যদি জীবাণু সংক্রমণ হয় কোনো কারণে, তখন কিন্তু আমাশয় হতে পারে। তো কখন এই আমাশয়টা হয়? মনে করো তুমি বাইরে আছো, বাইরে যদি তুমি ওই যে আমাদের অনেক পছন্দের খাবার কি বলতো, ফুচকা, পানিপুরি বা চটপটি, ঝালমুড়ি, এটা মনে করো তুমি খেয়েছো। তো যদি এই খাবারগুলোর মাধ্যমে কিন্তু তোমার শরীরে এই জীবাণুগুলো প্রবেশ করতে পারে। বিশেষ করে তরল পদার্থ মানে হচ্ছে গিয়ে এই যে পানিপুরি বা ফুচকা, এগুলোর মাধ্যমে কিন্তু আসতে পারে। তুমি বাইরে মনে করো বিশুদ্ধ পানি পান করলে না, তখন কিন্তু তোমার শরীরে এই জীবাণুগুলো প্রবেশ করতে পারে। শাকসবজি বা ফলমূল তুমি ভালো করে না ধুয়ে খেলে, তখন কিন্তু তোমার এই জীবাণুগুলো সহজে তোমার পাকস্থলীতে প্রবেশ করতে পারে। যদি পাকস্থলীতে প্রবেশ করে, যদি তোমার এই ব্যাকটেরিয়া জীবাণু সংক্রমণ হয়, তাহলে তোমার কি রিয়াকশন হবে, কি লক্ষণ দেখা যাবে? তখন হচ্ছে তোমার ঘন ঘন মলত্যাগ হতে পারে। তারপর হচ্ছে মলের সাথে শ্লেষা বের হবে। শ্লেষা বলতে এক ধরনের পিচ্ছিল জাতীয় পদার্থ বের হতে পারে। পেটে ব্যথা অবশ্যই হবে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় এই মলের সাথে যখন শ্লেষা যায়, তখন কিন্তু ব্লাডও যেতে পারে। তারপরে দুগ্ধজাত খাবার কখনোই হজম হবে না। দেখবা যে যখন তুমি দুধ জাতীয় খাবার খাবা, দুধ হোক বা হচ্ছে দুধ জাতীয় যে কোনো খাবারই খাও না কেন, সেটা হজম না হয়ে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তখন এটা হচ্ছে কি আমাশয়ের দিকে যাবে।
তখন অবশ্যই অবশ্যই ডক্টরের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে, কারণ ওষুধ যদি তুমি না খাও তাহলে এই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে না, ব্যাকটেরিয়াগুলো মারা না গেলে তুমি কিন্তু আর সুস্থ হবে না। এই ক্ষেত্রে কিন্তু ওষুধের প্রয়োজন অবশ্যই আছে। তাহলে এই আমাশয় যদি না হয় তাহলে তোমার কি কি করতে হবে? অবশ্যই তোমাকে বিশুদ্ধ পানি পান করতে হবে, শাকসবজি বা ফলমূল যাই খাও না কেন সেটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। তারপর মল ত্যাগের পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া, তারপর বাইরের খাবারগুলো হচ্ছে গিয়ে বর্জন করা, বা হচ্ছে তুমি অস্বাস্থ্যকর খাবার না খাওয়া, এগুলো তোমার মেনে চলতে হবে। এরপরে দেখো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য কি, যখন হচ্ছে স্টুলটা খুব হার্ড হয়ে যায় এবং পায়ুপথ দিয়ে স্টুলটা বাইরে বের করতে খুব কষ্ট হয়, সেটাকেই বলা হচ্ছে কি কোষ্ঠকাঠিন্য। কিন্তু কোষ্ঠকাঠিন্য কোনো রোগ না, এটা একটা সাময়িক অবস্থা। এখন এই কোষ্ঠকাঠিন্য কেন হতে পারে? অনেক কারণে হতে পারে। যদি হচ্ছে গিয়ে পায়খানার বেগ চেপে রাখলে, অর্থাৎ হচ্ছে যদি তুমি রেগুলারলি হচ্ছে যদি স্টুল পাস না করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোষ্ঠকাঠিন্য হতে পারে। বৃহদন্ত্রে যদি যে অপাচ্য অংশ থাকে, সেই অপাচ্য অংশ থেকে যতটুকু পানি শোষিত হওয়ার কথা তার থেকে বেশি পরিমাণে পানি শোষিত হয়ে যায়, তখন ওইটা আরো শক্ত হয়ে যায় এবং দেখা যায় বাইরে নির্গত করতে খুব কষ্ট হয়। পরিশ্রম যদি না করা হয় বা রাফেজ বা আঁশযুক্ত খাবার যদি না খাওয়া হয়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফলমূল যদি না খাওয়া হয়, সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে। অথবা যদি কোনো কারণে আন্তরিক গোলযোগ হয়, বা যদি পরিপাক নালী টিউমার দেখা যায়, বা কোলনের মাংসপেশি, কোলন বলতে বোঝানো হচ্ছে ক্ষুদ্রান্তের ভিতর বৃহদন্ত্রের যে কোলনের অংশটা আছে, তোমরা জানো বৃহদন্ত্রের 3টা অংশ, সিকাম, কোলন, মলাশয়। যদি কোলনের যে অংশটা আছে সেই মাংসপেশি যদি স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে সংকুচিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এখন কোষ্ঠকাঠিন্য যে হয়েছে সেটা তুমি কিভাবে বুঝবে? কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রধানই লক্ষণ হচ্ছে কি মলত্যাগে খুবই কষ্ট হবে। মলত্যাগ কষ্টদায়ক হচ্ছে, তার পাশাপাশি মলটা খুব শক্ত হবে, এবং দেখবা যে অনেক সময় যদি কোষ্ঠকাঠিন্য খুব সিভিয়ার আকার হয়, অর্থাৎ খুবই মারাত্মক অবস্থা যায়, তখন কিন্তু রক্ত বের হতে পারে। তাছাড়া পেটে অস্বস্তিকর অবস্থা দেখা যায় এবং পেট ব্যথা হয়, কারণ গ্যাসটা পাস হতে পারে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে? যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে অবশ্যই খাবার দাবার নিয়ন্ত্রণের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা সম্ভব হয়। গরম পানি পান করতে হবে, বেশি আঁশযুক্ত খাবার খেতে হবে, যেমন আম, জাম, কাঁঠাল, পেঁপে, পাকা কলা, আনারস, এই ফলগুলো খেতে হবে। শাক খেতে হবে, খাবারের তালিকায় যেন নিয়মিত আঁশযুক্ত খাবার থাকে। হালকা ব্যায়াম করতে হবে, পেটের মাসাজ করতে হবে। যদি কোষ্ঠকাঠিন্য খুব মারাত্মক অবস্থা যায়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে, না হলে কিন্তু অবস্থাটা ঠিক হবে না। এরপরে হচ্ছে এটার প্রতিরোধ কি, যে কারণগুলোর জন্য কোষ্ঠকাঠিন্য হচ্ছে তার সেগুলো না করাই, বা যে কারণগুলোর জন্য তোমার কোষ্ঠকাঠিন্য হচ্ছে সেগুলো মেনে চলাই মূলত হচ্ছে গিয়ে প্রতিরোধ। অর্থাৎ তুমি যদি হচ্ছে গিয়ে মানে কোন কারণগুলোর জন্য হয়, যেমন আঁশযুক্ত খাবার না খেলে হয়, তার মানে কি তুমি মেনে চলবা, কি মেনে চলবা, যে আঁশযুক্ত খাবার খেতে হবে তোমার, তাহলে কিন্তু তুমি কোষ্ঠকাঠিন্যটা প্রতিরোধ করতে পারবা। তাহলে আঁশযুক্ত খাবার খাওয়া, প্রচুর পরিমাণে পানি পান করা, নিয়মিত শাকসবজি ফলমূল খাওয়া, তারপর নিয়মিত মলত্যাগের অভ্যাস করা, অর্থাৎ হচ্ছে গিয়ে মনে করো 1 দিন 2 দিন পর পর কিন্তু করা যায়, কিন্তু তোমার যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে মলত্যাগ করো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের রূপ নিতে পারে। হাঁটাচলার অভ্যাস করা, শারীরিক পরিশ্রম করা, এগুলো কিন্তু প্রতিরোধের উপায়। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে হবে, না হলে কিন্তু সেই ক্ষেত্রে অ্যানাল ফিশার নামে একটা রোগ হয়ে যাবে, যেখানে হচ্ছে পায়ুপথ ফুলে যায়, রক্ত বের হয়, অনেক সময় ছিঁড়েও যেতে পারে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার। গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার কি? আচ্ছা, আলসারটা হচ্ছে যদি মনে করো দীর্ঘদিন যাবত কোনো কারণে খালি পেটে থাকা হচ্ছে এবং নিয়মিত খাবার খাওয়া হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত বের হওয়ার জন্য পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয়। শুধু পাকস্থলীতে না, ক্ষুদ্রান্তের ডিউডেনামেও কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে। তো এই যে ক্ষত সৃষ্টি হওয়াটাকে বলা হচ্ছে আলসার। সাধারণত পাকস্থলীর যে এপিথেলিয়াম যে টিস্যুটা আছে, মানে আবরণী টিস্যু আছে, সেখানে ক্ষত তৈরি হওয়াকেই আলসার বলা হচ্ছে। এবং আলসার কিন্তু একদিনের ব্যাপার না, দীর্ঘদিনের ব্যাপার। এবং দেখা যায় বদহজম বা গ্যাস্ট্রিকের কারণে কিন্তু দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিকে ভুগতে থাকলে কিন্তু একসময় আলসারের রূপ নিতে পারে। এখন এই আলসার কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে কি পেপটিক আলসার। তো গ্যাস্ট্রিক আলসারটা কোনটা? সেটা হচ্ছে কি যদি পাকস্থলীতে আলসার হয়, সেটা হচ্ছে কি তোমার গ্যাস্ট্রিক আলসার হবে। আর যদি তোমার ডিউডেনামে আলসার হয়, তাহলে কিন্তু ডিউডেনাল আলসার বলা হয়। আর পেপটিক আলসার বলতে বোঝানো হয় যখন খাদ্যনালীর কোনো অংশে যদি আলসার দেখা যায়, সেটা হচ্ছে কি পেপটিক আলসার। খাদ্যনালী কোথা থেকে শুরু হয়? খাদ্যনালী শুরু হবে হচ্ছে কি আমাদের এই যে মুখগহ্বর থেকে, তারপরে যে এই যে তোমার অন্ননালী, যেটা খাদ্যনালী যেটা আছে, এই যে অন্ননালী, এখান থেকে শুরু করে পাকস্থলী বা ক্ষুদ্রান্তে কোনো জায়গায় যদি তোমার আলসার হয়, তখন সেটা কিন্তু পেপটিক আলসার হবে। এখন কি কারণে এই আলসার দেখা
দেখা যায়। দীর্ঘদিন ধরে যদি খাদ্য গ্রহণে অনিয়ম হয়, যদি ভাজা পোড়া খাবার খাওয়া হয়, তেলে ভাজা খাবার বেশি করে খাওয়া হয়, পানি কম খাওয়া হয়, বিষণ্ণতা বা বিষণ্ণতা বা হচ্ছে অবসন্নে ভুগে বা হচ্ছে উৎকণ্ঠায় থাকে, তাহলে কিন্তু সেই মানুষটার আলসার হতে পারে। এবং আরেকটা মেইন যে কারণ সেটা হচ্ছে গিয়ে হেলিকোব্যাক্টার পাইলোরি, এই ব্যাকটেরিয়ার আক্রমণে কিন্তু তোমার আলসার হয়ে থাকে। তাহলে আমরা এখানে অবশ্যই এই কারণটা উল্লেখ করব, তোমাদের বইতে দেখবা যে এই কারণটা উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে পুরো ব্যাকটেরিয়ার নামটা আমরা লিখব, হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি এই জীবাণুর জন্য বা এই ব্যাকটেরিয়া যদি কারোর শরীরে মানে কারোর অন্ত্রে যদি প্রবেশ করে, তখন সেই ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াটা কি করে, পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করতে পারে বা অন্ত্রে ক্ষত সৃষ্টি করতে পারে, তখন কিন্তু তার আলসার হয়। এবং যার আলসার হয় তাকে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো একটা নির্দিষ্ট ডোজে অ্যান্টিবায়োটিক খেতে হবে, না হলে কিন্তু সেই ব্যাকটেরিয়া কিন্তু কখনোই ধ্বংস করা যাবে না, ঠিক আছে। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি এই ব্যাকটেরিয়ার আক্রমণে আলসার হতে পারে। আর বাকি যে কারণগুলো আছে সেগুলো তো একটা উপলক্ষ মাত্র, যে এগুলোর কারণে দেখা যায় সাধারণত আলসার হতে পারে। এখন কথা হচ্ছে লক্ষণটা কি। লক্ষণটা দেখবা অনেকটা তোমার বদ হজমের সাথে মিল আছে বা অজীর্ণতার সাথে মিল আছে। কিরকম? পেটের ঠিক মাঝ বরাবর নাভির একটু উপরে দেখা যায় একঘেয়ে একটা ব্যথা অনুভব হবে, কখনো টক ঢেকুর উঠবে। টক ঢেকুর ওঠার কারণ হচ্ছে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি, এটা একটা অ্যাসিড, মানে কি এটা হচ্ছে গিয়ে অম্ল জাতীয় যত খাবারই আছে সেটা কিন্তু একটু টক টক স্বাদযুক্ত হবে। তার মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্বাদটা কিন্তু টক। তো যখন অতিরিক্ত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার পাকস্থলীতে থাকবে, তখন সেই ক্ষেত্রে খাবার যদি হজম না হয়, তখন একটা ঢেকুর ওঠে, সেই ঢেকুরের সাথে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা ভাব চলে আসবে, ঠিক আছে। ওইটাই হচ্ছে কি টক ঢেকুর ওঠা। এবং টক ঢেকুর কখন হয়? যখন খাবারটা হজম হয় না। এবং খাবার কখন হজম না হবে? যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে থাকে, তখন খাবার হজম হতে পারে না, কারণ পরিবেশটা এত বেশি অম্ল হয়ে যায় বা অ্যাসিডিক হয়ে যায়, তখন খাবার হজম করতে কষ্ট হয়ে যায়। তারপরে বমি হতে পারে এবং মলের সাথে অনেক সময় রক্ত নির্গত হতে পারে। এই কারণগুলো হচ্ছে আলসারের কারণ। এখন যদি আলসার হয়, তখন সেই ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই ডক্টরের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে এবং নিয়ম মেনে আহার করতে হবে। নিয়ম মেনে আহার মানে হচ্ছে নিয়ম মাফিক তোমাকে পরিমিত পরিমাণে সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে। এখন প্রতিকার কি? তুমি কিভাবে এই আলসারটা প্রতিরোধ করতে পারো? অবশ্যই অনেকক্ষণ ধরে না খেয়ে থাকা যাবে না। অতিরিক্ত পরিমাণে তেল জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার, গুরুপাক জাতীয় খাবার খাওয়া যাবে না। হয়তো তুমি মাসে একবার বা সপ্তাহে হয়তো তুমি একবার খেতে পারো, কিন্তু তোমার প্রতিদিন এটা কিন্তু খাওয়া যাবে না, তাহলে কিন্তু সেটা আলসারের রূপ নিতে পারে। আর অবশ্যই সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে। সহজপাচ্য বলতে অবশ্যই তোমার খাবারে শাকসবজি থাকবে, ফলমূল থাকবে, পানি পরিমাণটা বেশি খাবে। তারপরে হচ্ছে তার সাথে তোমার হচ্ছে যে সবজিগুলো তোমার সহজে হচ্ছে কি হজম হয়, সেই জাতীয় সবজিগুলো খেতে হবে। তো এইভাবে কিন্তু আমরা গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসারটাকে প্রতিরোধ করতে পারি। তোমাদের বইতে আরো ডিটেলসে ইনফরমেশন দেওয়া আছে, বিজ্ঞানীর নামও দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা এমসিকিউর জন্য, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এখন অ্যাপেন্ডিসাইটিসটা কি? অ্যাপেন্ডিক্সে যখন কোনো জীবাণু সংক্রমণ হয়, তখন সেটাকে অ্যাপেন্ডিসাইটিস বলে। এখন একটা জিনিস খেয়াল করবা, যে অ্যাপেন্ডিসাইটিসের নামে আইটিস আছে না, আইটিস বলতে বোঝানো হয় যদি কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, তখন সেটাতে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন মানে ওইটা ফুলে যায়। তো যখনই যার নামের শেষে আইটিস, তার মানে কি সেটা অবশ্যই কেউ না কেউ সংক্রমণ করেছে, সেটা যে কোনো না কোনো জীবাণু সংক্রমণ করেছে। ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রমণ করা হয়, তখন সেটা কিন্তু কি হচ্ছে, নামের শেষে আইটিস থাকছে। তো এই অ্যাপেন্ডিক্সটা কোথায়? আমাদের যে বৃহদন্ত্র আছে, সেই বৃহদন্ত্রের সিকামের সাথে দেখা যায় আমাদের ছোট মানে আমাদের যে ছোট আঙ্গুল আছে তার মতো একটা ছোট্ট একটা অঙ্গ থাকে, এটাকে অ্যাপেন্ডিক্স বলা হচ্ছে। এখন যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, সেই ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়? নাভির চারদিকে ব্যথা অনুভব হবে, ক্ষুধা মন্দা হবে, তারপর হচ্ছে বমি ভাব বমি দেখা দিবে, অনেক সময় কোষ্ঠকাঠিন্য দেখা যায়। তাহলে অ্যাপেন্ডিসাইটিস হলে কিন্তু এই লক্ষণগুলো দেখা যায়। অনেক সময় দেখা যায় কি, যে আমাদের যেহেতু অ্যাপেন্ডিসাইটিস ডান দিকে থাকে, ডান দিকের অংশটাতে খুব ব্যথা অনুভব হয়। তো যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে। যদি ওষুধ সেবন করার পরে অবস্থা ভালো হয়, তাহলে তার অপারেশন করার প্রয়োজন হয় না। কিন্তু যদি তোমার মনে হয় যে অ্যাপেন্ডিসাইটিসটা অনেক বেশি প্রকট আকার ধারণ করেছে, তখন কিন্তু অপারেশনের মাধ্যমে ওই অ্যাপেন্ডিক্সটাকে কেটে ফেলে দিতে হয়। না হলে কিন্তু দেখা যায় এই অ্যাপেন্ডিক্সটা ধীরে ধীরে ফুলতে ফুলতে এমন অবস্থা হয়ে যায় ভিতরে, মানে আমাদের দেহের ভিতরে ওইটা কিন্তু ফেটে যেতে পারে। আর যদি আমাদের দেহের ভিতরে কোনো অঙ্গ ফেটে যায়, তাহলে সেখানে রক্তক্ষরণ হবে এবং সেই
সেই জায়গায় রক্তক্ষরণ হলে কি হবে, ইনফেকশন হবে, আর ইনফেকশন হলে কিন্তু সেই মানুষটাকে বাঁচানো যায় না, তার মানে অনেক সময় মানুষ মারাও যেতে পারে। আর এইটা থেকে প্রতিরোধের উপায় কি, নিয়মিত অবশ্যই ব্যায়াম করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে, পরিমাণ মতো পানি পান করতে হবে। একটা জিনিস তোমরা খেয়াল করবা যে যত পরিপাকতন্ত্রে যত রোগ আছে সেগুলোর কিন্তু প্রতিরোধ প্রায় সেম, অর্থাৎ তুমি প্রতিরোধটা যদি ঠিক মতো দেখো যে প্রত্যেকটা প্রতিরোধ সেম, নিয়মিত পানি পান করা, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার গ্রহণ করা, পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করা, গুরুপাক খাবার, অতিরিক্ত তেল জাতীয় খাবার না খাওয়া, তারপরে হচ্ছে গিয়ে খালি পায়ে না হাঁটা, তারপর অনেকক্ষণ খালি পেটে না থাকা, ঠিক আছে, তারপরে হাত ধুয়ে খাবার খাওয়া, শাকসবজি ফলমূল ভালো করে ধুয়ে খাবার খাওয়া, এই যে এর যত প্রতিরোধ সবগুলো কিন্তু একদম বলা যায় সেম। তার মানে তুমি কিন্তু ওই প্রতিরোধগুলো প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই তুমি এগুলো প্রয়োগ করতে পারো, কারণ আমরা যে খাবারগুলো খাই সেটা কিন্তু আমাদের পরিপাক তন্ত্রে গিয়ে পরিপাক হচ্ছে। তার মানে কি আমাদের খাবারে যদি কোনো ঝামেলা থাকে, খাবার খাওয়ার ওয়েতে বা খাবার যদি আমরা ঠিকমতো খেতে না পারি, তখন কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার আন্তরিক সমস্যা দেখা দিতে পারে। এরপরে আসে হচ্ছে গিয়ে কৃমিজনিত রোগ, অর্থাৎ যদি কৃমি হয় সেক্ষেত্রে কি হতে পারে, আমাদের অন্ত্রে অনেক কৃমি বাস করতে পারে, সেক্ষেত্রে পরজীবী হিসেবে তারা বাস করে। অর্থাৎ পরজীবী মানে কি, যে নিজের উপকার করে কিন্তু যার দেহে সে বাস করছে তার ক্ষতি করে, পোষক দেহের ক্ষতি করে কিন্তু নিজের উপকার করতেছে, সেই পোষক দেহের খাবার গ্রহণ করে, পুষ্টি গ্রহণ করে সে হচ্ছে বড় হচ্ছে, সে প্রজনন ঘটিয়ে তার বাচ্চা কাচ্চা দিচ্ছে, তখন তারা কি করছে, ওই অন্ত্রটাকে আসলে অন্ত্র থেকে কোনো পুষ্টি উপাদান ওই মানুষটার পাচ্ছেই না, সেই জীবাণুগুলো অর্থাৎ এই কৃমিগুলো বড় হচ্ছে, তারা নিজেদের বংশ বিস্তার করছে। তাহলে পরজীবী যে কৃমি, সেই কৃমিগুলোর জন্য কিন্তু কৃমিজনিত রোগ দেখা যায়। কোন কৃমিগুলো বাসা বাঁধে, গোল কৃমি, সুতা কৃমি, ফিতা কৃমি, এগুলো সাধারণত দেখা যায় আমাদের অন্ত্রে বাসা বাঁধে। এখন লক্ষণ কি, পেটে ব্যথা হতে পারে, এটা খুব কমন লক্ষণ। পরিপাক তন্ত্রের যত সমস্যা আছে সবগুলোর কমন লক্ষণই কিন্তু পেটে ব্যথা, দুর্বল বোধ করা, বমি ভাব হওয়া, কারণ তোমার অন্ত্রই ঠিক নাই, সেক্ষেত্রে তোমার অবশ্যই পেটে ব্যথা হবে। দুর্বল বোধ, বমি বমি ভাব, পেটে অস্বস্তি বোধ করা, বদ হজম হওয়া, কোনো খাবার হজম হবে না, এবং কৃমি হলে একটা প্রধান লক্ষণ হচ্ছে খাওয়ায় অরুচি হয়, খাবার খেতে পারে না, কোনো খাবারের রুচি থাকে না। তারপরে পেট বড় হয়ে ফুলে উঠে, দেখবা যে অনেক ছোট ছোট বাচ্চাদের পেট কিন্তু মানে দেখবা যে হাত পা শুকনা কিন্তু পেটটা অনেক মোটা। কেন মোটা? কারণ তার কৃমি আছে দেখি তার পেটটা মোটা, পেটটা ফুলে যায়। তারপরে হাত পা অনেক সময় ফুলে যেতে পারে, রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া দেখা দিতে পারে। প্রতিকার কি? প্রতিকার হচ্ছে ডাক্তারের পরামর্শ মতো অবশ্যই ওষুধ সেবন করতে হবে, না হলে কিন্তু এই কৃমিগুলোকে মারা যাবে না। এখন এটার প্রতিরোধ কি? ওই যেটা বললাম, যে কারণগুলোর জন্য তোমার রোগ হচ্ছে সেই কারণগুলো না ঘটানোই হচ্ছে কি প্রতিরোধ। তাহলে কাঁচা ফলমূল ধুয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, খাওয়ার আগে ভালোভাবে হাত ধুতে হবে, খালি পায়ে না হাঁটা, অল্প সিদ্ধ মাছ মাংস শাকসবজি না খাওয়া, কারণ তুমি যদি এগুলো অল্প সিদ্ধ করে খাও তাহলে কিন্তু জীবাণু পুরোপুরি ধ্বংস হবে না, তোমার কিন্তু কৃমি দেখা দিতে পারে। এরপরে আসলে সবার শেষে যে আন্তরিক সমস্যা, সবচেয়ে কমন সমস্যা আমাদের দেশের, সেটা হচ্ছে কি ডায়রিয়া। ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া হচ্ছে গিয়ে ভাইরাস, রোটা ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া, এই সকল জীবাণুর যদি সংক্রমণ হয় তখন সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। তো ডায়রিয়াটা কি? যখন তোমার 2 বা 3 বারের বেশি যখন বারবার পাতলা পায়খানা হবে এবং দেহে পানি শূন্যতা দেখা দিবে, সেটাই কিন্তু আমরা বলি যে ডায়রিয়া। ঠিক আছে? দূষিত পানি পান করলে অনেক সময় তোমার ডায়রিয়া হতে পারে। বাসি খাবার, পচা খাবার খেলে তখন হচ্ছে কি ডায়রিয়া হতে পারে। যদি কোনো খাবার ঢেকে না রাখো, সেই খাবারটা যদি তুমি পরবর্তীতে খাও, সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। কারণ কি? যে মশা মাছি ওই খাবারে পড়ছে, তার থেকে জীবাণুটা, সেটা ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, প্রোটোজোয়া হোক, সেই জীবাণুটা কিন্তু খাবারে যাচ্ছে এবং তুমি কিন্তু এটা দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু দেখা যায় না খালি চোখে। ওই খাবারটা খেয়ে ফেললে তোমার ডায়রিয়া হতে পারে। নোংরা খাবার খেলে, অপরিচ্ছন্ন থালা বাসন ব্যবহার করে, অপরিষ্কার হাতে খাবার খেলেও কিন্তু ডায়রিয়া হতে পারে। অর্থাৎ কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই তোমাকে ভালো করে হাত ধুতে হবে, মল থেকে পরে ভালো করে হাত ধুতে হবে, না হলে কি হবে, তোমার হাত যদি অপরিষ্কার থাকে, তোমার হাতের মধ্যে কোটি কোটি জীবাণু, তো এই জীবাণুগুলো কিন্তু তোমার হাতের মাধ্যমে মুখগহ্বর দিয়ে তোমার পাকস্থলীতে প্রবেশ করবে এবং অন্ত্রে যদি কোনো জীবাণু আক্রমণ করে তখন কিন্তু ডায়রিয়া হতে পারে। এখন লক্ষণ কি? ঘন ঘন পাতলা পায়খানা হওয়া, বারবার বমি হওয়া, খুব পিপাসা লাগা, কারণ হচ্ছে কি ডিহাইড্রেশন হয়ে যায়, পানি শূন্যতা হয়ে যায়, এই কারণে কিন্তু বারবার হচ্ছে পিপাসা লাগে। মুখ এবং জিহ্বা শুকিয়ে যায়, চোখ বসে যায়, দেহের চামড়া হচ্ছে কুঁচকে যায়, কারণ যখন বারবার পাতলা পায়খানা হবে দেহ থেকে পানি, খনিজ লবণ সব বের হয়ে যাবে, যখন পানি বের হয়ে যাচ্ছে তখন চোখ বসে যাবে, দেহের চামড়া কুঁচকে যাবে এবং তোমার দেখেই মনে হবে না এর হচ্ছে পানি শূন্যতা হয়েছে। এখন এটা প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পাতলা পায়খানা বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত
রোগীকে হচ্ছে স্যালাইন খাওয়াতে হবে। এবং যারা বাচ্চা রোগী আছে, বাচ্চা রোগী বলতে হচ্ছে যারা হচ্ছে গিয়ে 6 মাসের বাচ্চা বা হচ্ছে 1 বছরের বাচ্চা, তাদেরকে অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে। আর রোগীকে নিয়মিত অন্যান্য খাবারও খাওয়াতে হবে। এবং যদি ডায়রিয়া খুব বেশি পরিমাণে প্রকট আকার হয়, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে, না হলে কিন্তু এটা ঠিক হবে না। এখন এটা প্রতিরোধ কি? পরিষ্কার পানি পান করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে এবং খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঢেকে রাখতে হবে। কারণ খাবার কখনোই খোলা রাখা যাবে না। খোলা রাখলে বা বাসি পচা খাবার খেলে কিন্তু আবার সেই ডায়রিয়া হতে পারে। তাহলে আজকের এখানে আমরা কি পড়লাম? প্রত্যেকটা আন্তরিক সমস্যার রোগের নাম পড়লাম, লক্ষণ পড়লাম, কারণ পড়লাম, তার প্রতিকার এবং প্রতিরোধ পড়লাম। একটা কথা মাথায় রাখবা, একটা রোগের যে কারণগুলো আছে, কারণগুলো দেখবে যে এক একটা রোগের এক এক রকম কারণ। লক্ষণগুলো প্রায় কাছাকাছি। কেন লক্ষণগুলো কাছাকাছি? কারণ হচ্ছে এই রোগগুলো পরিপাক তন্ত্রে হচ্ছে, আমাদের অন্ননালী থেকে শুরু করে পাকস্থলীতে হচ্ছে, ক্ষুদ্রান্তে হচ্ছে। তাহলে পাকস্থলী বা ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে খাবার হজম করা। তো যদি তোমার এইখানে পরিপাক তন্ত্র বা ক্ষুদ্রান্ত আক্রমণ, এদেরকে যদি আক্রমণ করা হয়, তাহলে কিন্তু এরা খাবার ঠিক মতো হজম করতে পারবে না, বদহজম হবে। আর খাবার যদি হজম না হয়, তাহলে বমি ভাব হতে পারে, বমি হতে পারে, টক ঢেকুর উঠতে পারে, তাহলে খাওয়ায় অরুচি হতে পারে। তো এইগুলো কিন্তু প্রায় সবগুলোই কাছাকাছি লক্ষণ। তুমি যেটা করবা, তোমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে মিলিয়ে তুমি প্রত্যেকটা রোগের কারণগুলো, লক্ষণগুলো মনে রাখবা। কারণগুলো মনে না রাখলেও লক্ষণগুলো কিন্তু মনে রাখা খুব ইজি। ঠিক আছে? কিছু কিছু লক্ষণ আছে যেগুলো হচ্ছে প্রত্যেকটা রোগের জন্য আলাদা। যেমন ডায়রিয়ার ক্ষেত্রে বারবার ঘন ঘন পাতলা পায়খানা হবে, সেটা তুমি অন্য কোনো রোগের ক্ষেত্রে দেখবা না। কৃমিজনিত রোগের ক্ষেত্রে সাধারণত হচ্ছে যেটা হয়, পেট বড় হয়ে ফুলে ওঠে, খাওয়ায় অরুচি হয়, এটা খুবই কমন। এরপরে হচ্ছে তোমার যদি কোষ্ঠকাঠিন্য হয়, অ্যাপেন্ডিসাইটিসেরটা আগে বলি। অ্যাপেন্ডিসাইটিস হলে নাভির চারদিকে ব্যথা অনুভব হবে। এরপরে হচ্ছে যদি আলসার হয়, সেই ক্ষেত্রে হচ্ছে নাভির একটু উপরে একঘেয়ে ব্যথা হবে, বমি হবে, টক ঢেকুর উঠবে, এটা কিন্তু খুব কমন। আর কোষ্ঠকাঠিন্য হলে মলত্যাগ কষ্টদায়ক হবে, এটা অন্য কোনো জায়গায় তুমি পাবা না। তারপরে আমাশয় হলে অবশ্যই ঘন ঘন মলত্যাগ হবে এবং সেটা কি হবে, মলের সাথে শ্লেষ্মা এবং রক্ত যাবে, এটা কিন্তু আমাশয়ের ক্ষেত্রে দেখা যায়। আর অজীর্ণতা বা বদহজমের ক্ষেত্রে অবশ্যই পেট ফাঁপা ভরা মনে হবে, বুক জ্বালা পোড়া করবে, বুকে ব্যথা হবে, টক ঢেকুর উঠবে, পেটের উপরের দিকে ব্যথা হবে। এগুলো কিন্তু, এই লক্ষণগুলো কিন্তু প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা। তার মানে কি, তুমি এই লক্ষণগুলো দেখে আইডেন্টিফাই করতে পারবা কোনটা কোন রোগের মধ্যে পড়ছে। এবং যদি তুমি লক্ষণ আইডেন্টিফাই করতে পারো, প্রতিকার কিন্তু সবগুলোর ক্ষেত্রেই সেম, ডক্টরের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে, অবস্থা বেগতিক হলে হাসপাতালে নিতে হবে। আর প্রতিকার হচ্ছে তোমার খাবারটাও কিন্তু তখন নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সবগুলো আন্তরিক সমস্যার খাবার মানে খাবার তালিকা হবে এরকম, যেটা সহজ পাচ্য হবে, যেটা সহজে হজম হবে। ঠিক আছে? সেই ধরনের খাবার দিতে হবে। আর প্রতিরোধ হচ্ছে যে কারণগুলোর জন্য তোমার এই রোগ হচ্ছে, সেই কারণগুলোকে বাদ দিয়েই হচ্ছে গিয়ে তোমার প্রতিরোধ। তার মানে তুমি যদি অতি ভোজন করো বা যদি ভালোভাবে খাবার চিবিয়ে না খাও, পানি কম খাও, তাহলে কিন্তু তোমার অজীর্ণতা হবে। তাহলে ওই কারণটাকে তুমি ডিফেন্ড করো, তাহলে তোমাকে অতিভোজন করা যাবে না, তোমাকে পানি পান করতে হবে, খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে। তাহলে তুমি যখন এই রোগগুলো পড়বা, যদি একটু মাথা ঠান্ডা করে বুঝে পড়ো, আশা করি তোমার এই রোগগুলো খুব ভালো মতো মনে থাকবে। আর বাকি যে পড়াগুলো আছে, তুমি বই থেকে যখন রিডিং পড়বা, তখন যে পয়েন্টগুলো তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তুমি দাগিয়ে পড়বা, তাহলে দেখবে এই পড়াটা সিকিউর জন্য তোমার পারফেক্ট হয়ে যাবে, আবার এমসিকিউর জন্য তোমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আশা করি আজকের ক্লাসে তোমাদের অনেক ভালো লেগেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।